2 নম্বর ক্লাসে একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। প্রয়োজনীয় বেসিক বিষয় আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। প্রশ্নটা পড়ে নিচ্ছি। The following trial balance related to Green Trading House is at 31st December 2020. নিচের দেওয়া মিলটা গ্রিন ট্রেডিং হাউসের 2020 সালের 31 ডিসেম্বর তারিখের। এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এটার বাংলা অর্থ আর কোন হিসাবে পড়ে এতটুকু শুধু আমি বলে দিচ্ছি। আর আগের ক্লাসে বলেছিলাম সম্পূর্ণ বইয়ের বেসিকের 2টা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, ওই 2টা ক্লাস দেখে তারপরে যারা ধারাবাহিক ক্লাসগুলো দেখবেন তাদের জন্য তো একেবারে সহজ হয়ে যাবে। আমি ধরে নিলাম তোমরা ওই 2টা ক্লাস আগে দেখে নিয়েছো। এখানে সেলস বাংলা অর্থ বিক্রয় টাকা 1,80,000 আছে, টাকাগুলো দেখে নিও। এখানে বিক্রয় আয়ের মধ্যে পড়ে সেলস রিটার্ন, বাংলা অর্থ বিক্রয় ফেরত, এটা ব্যয়ের মধ্যে পড়ে। পারচেজ ক্রয় ব্যয়ের মধ্যে পড়ে। ক্যারিজেন ক্রয় পরিবহন, এটা প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। স্টক 1 জানুয়ারি, স্টক মানে তো মজুদ, এক অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, জানুয়ারি 1 তারিখ মানে প্রারম্ভিক। ওয়াইজেস মজুরি, এটা প্রত্যক্ষ খরচ। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক খরচ, ইন্স্যুরেন্স বিমা। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বিক্রয় ও বন্টন খরচ, এই তিনটাই পরিচালন ব্যয়। পারচেজ রিটার্ন ক্রয় ফেরত আয়ের মধ্যে পড়ে। ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব পড়ে আছে এখানে। ক্যাপিটাল মূলধন, মালিকানা সত্ত্ব। প্রেমিসেস প্রাঙ্গণ স্থায়ী সম্পদ। ইকুইপমেন্ট যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার চলতি সম্পদ। অ্যাকাউন্টস পেবল পাওনাদার চলতি দায়। ক্যাশ নগদ চলতি সম্পদ। অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট অনাদায়ী পাওনা সঞ্চিত, এটা মালিকানা সত্ত্ব। At the end, 31 December, the following information is available. টাকা 1,000 of the wages released to the next accounting period. যে মজুরির মধ্যে 1,000 টাকা যেটা, এটা পরবর্তী বছরের হিসাবের জন্য। তার মানে মজুরির মধ্যে পরবর্তী বছরের টাকা 1,000 যেহেতু আগে দেওয়া হয়েছে, অতএব এটা অগ্রিম দেওয়া হয়েছে। তো অগ্রিম যদি তাকে, আমরা আগের ক্লাসে জেনে এসেছি, বিগ করতে হয়। বকেয়া থাকলে যোগ করতে হয়। তো বকেয়া থাকলে যোগ করব, অগ্রিম থাকলে বিগ করব। এটা অগ্রিম, আমরা বিগ করব। অর্থাৎ যখনই আমরা মজুরি সংক্রান্ত কোনো ব্যয় যে জায়গায় লিখে না কেন, অগ্রিমটা বিগ করতে হবে। টাকা 2,000 ইজ ওন্ড ফর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স রিলেটিং টু 2020। 2,000 টাকা ওন্ড, 2,000 টাকা। তো ওন্ড মানে বকেয়া, তো বকেয়া 2,000 টাকা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের। তো এটা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সের সাথে যোগ হয়ে যাবে, এটা বুঝতে পারলে। বকেয়া যেহেতু যোগ হবে। ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই টাকা 4,000, অবচয় হয়েছে 4,000, এটা ব্যয়ের মধ্যে পড়ে। ক্লোজিং স্টক ইজ এস্টিমেটেড টু হ্যাভ কস্ট টাকা 8,000, সমাপনী মজুদ 8,000 টাকা। রেজ দি অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট টু 2% অফ নেট ক্রেডিট সেলস, দাঁড়ি বিক্রয়ের উপরে 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। দাঁড়ি বিক্রয়ের উপরে 2%। দাঁড়ি বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। তো এটার ব্যাখ্যাটা আমি সমাধানে বোঝাই। দি ওনার উইথড্র গুডস কস্টিং টাকা 5,000 ফর পার্সোনাল ইউজ, মালিক নিজে পণ্য উত্তোলন করেছেন 5,000 টাকা, 5,000 টাকার ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। বাট ইনক্লুডেড ইন সেলস, কিন্তু এই 5,000 টাকা কোথায় অন্তর্ভুক্ত আছে? সেলসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ বর্তমান অঙ্কের মধ্যে যেই পরিমাণ সেলস আছে, ওই সেলসের মধ্যে 5,000 টাকার পণ্য এটা অন্তর্ভুক্ত আছে।
মালিক নিজে 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন, কিন্তু এই পণ্যর এই টাকাটা সেলসের মধ্যে অন্তর্ভুক্ত। প্রিপেয়ার মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তো নিয়ম মেনে এক এক করে আমি সমাধানটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইনকাম স্টেটমেন্ট করার জন্য প্রথমে সেলস থেকে সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট বিক করতে হয়, পাওয়া যাবে নেট সেলস। এতটুকুর কাজটা আগে বুঝি। আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি সেলসের পরিমাণ 1,80,000 টাকা। এখানে আবার সেলস রিটার্ন আছে, বিক্রয় ফেরত বিক করে দিব। বিক্রয় বারটা সম্পূর্ণ অঙ্কের মধ্যে তুমি খুঁজে পাবে না। তো বিক্রয়ের সম্পর্কে আরও একটা সমন্বয় আছে। বিক্রয়ের মধ্যে এই 5,000 টাকার দি ওনার উইথড্র গুডস কস্টিং 5,000 ফর পার্সোনাল ইউজ বাট ইনক্লুডেড ইন সেলস। এই যে মালিক নিজে 5,000 টাকা পণ্য উত্তোলন করেছিলেন, এটা কিন্তু সেলসের মধ্যে অন্তর্ভুক্ত। যে 5,000 টাকা সেলসের মধ্যে অন্তর্ভুক্ত, এটা ছিল পণ্য উত্তোলন। তো এটা তো আর সেলসে রাখা যাবে না, বিক করতে হবে। তো এই জন্য এটাকে গুডস উইথড্রন বাই ওনার নামে আমরা এটা বিক করে দিব। তাহলে কী দাঁড়ালো, বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বিক, আর এই গুডস ড্রয়িং যেটা পণ্য উত্তোলন যেটা, ওইটা আমরা বিক করে দিব। তো দেখো, এটা আমি এই জায়গাতে লিখে নিচ্ছি। বিক্রয়ের পরিমাণ ছিল 1,80,000 টাকা। এটা থেকে বিক করলাম সেলস রিটার্ন, অঙ্কের মধ্যে দেওয়া ছিল 5,000 টাকা। এটা বিক করলে পাওয়া যাবে 1,75,000 টাকা। মালিক যে পণ্য উত্তোলন করেছিলেন 5,000 টাকার, এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, এটা রাখা যাবে না, আমরা এটা বিক করে দিব। তো বিক করলে এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি নেট সেলস কত হবে, 1,70,000 টাকা। এটার নাম হচ্ছে নেট সেলস। এখন নিয়ম কি? এখন নিয়ম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বিক করতে হবে এরকম, লেস কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বিক করতে হবে। ব্যাখ্যা আগের ক্লাসে বলা হয়েছে। নিয়মে কি, কস্ট অফ গুডস সোল্ড আনার জন্য শুরুতেই বিগিনিং ইনভেন্টরি, তারপর পারচেজ, যদি পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন দেওয়া থেকে বিক করবেন। বর্তমান অঙ্কের মধ্যে পারচেজ রিটার্ন আসছে। তারপর ট্রান্সপোর্টেশন ইন বা ওয়াইজেস, ক্যারিজ ইন বর্তমান অঙ্কের মধ্যে আসছে, ক্রয় পরিবহনে কি। তো যেটা হবে, এটা থেকে এন্ডিং ইনভেন্টরি ওই টাকাটা বিক করে দিলে পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড। পরে উপরে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করলে গ্রস প্রফিট আমরা পেয়ে যাব। তো গ্রস প্রফিট পর্যন্ত এখন আমি যাচ্ছি। এই যে পারচেজ, এখানে পারচেজ আসছে 95,000 টাকা। এই হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ওপেনিং স্টক আছে এখানে 10,000 টাকা। তারপর এখানে প্রত্যক্ষ খরচ আছে ওয়াইজেস, ওয়াইজেস টাকার পরিমাণ আছে 20,000 টাকা। ক্যারিজ ইন প্রত্যক্ষ খরচ, এইটার টাকার পরিমাণ আছে 4,000 টাকা। আর কি কোনো প্রত্যক্ষ খরচ এখানে আছে? তো ক্রয়ের সাথে আরেকটা বিষয় সম্পর্ক, এই যে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনের সাথে ক্রয়ের সম্পর্ক। এই নিয়মটা তোমরা মনে রেখো, যদি কখনো পণ্য উত্তোলন করা হয় তাহলে ক্রয় থেকেও এটা বিক করতে হবে, ক্রয় থেকে বিক করতে হবে পণ্য উত্তোলন করা হলে। এখন সমন্বয় কি আছে? সমন্বয় আছে ওয়াইজেস একটা 1,000, এটা পরবর্তী বছরের জন্য, তাহলে অগ্রিম 1,000 টাকা ওয়াইজেস থেকে বিক করব, এই হলো একটা। আর সমাপনী মজুত পণ্য 8,000 টাকা, সমাপনী মজুত পণ্য যেটা বিক করতে হয়, এটা আমরা লিখে দিব, বিক করব। তাহলে পারচেজ থেকে, পারচেজ রিটার্ন এখানে দেখেছি আছে, এই যে পারচেজ রিটার্ন, টাকার পরিমাণ 2,500। তো পারচেজের টাকা 95,000 থেকে 2,500 তো বিক হবে। আবার যেটা পণ্য উত্তোলন 5,000, এটাও কিন্তু বিক হবে ক্রয় থেকে। আর মজুরির টাকা
লেখার পরে 1000 বিগ হবে। প্রত্যক্ষ খরচ এখানে কেরিজিন আরেকটা আছে, এটাও এড হবে। সমাপনী মজুত পণ্য আমরা দেখলাম। তো দেখো এক এক করে আমি লিখে নিচ্ছি। ওপেনিং স্টক আছে এখানে 10,000 টাকা। পারচেজ অঙ্কের মধ্যে দেওয়া ছিল 95,000 টাকা, তো এটা এই জায়গায় লিখে নিচ্ছি। পারচেজ রিটার্ন অঙ্কের মধ্যে আছে 2,500 টাকা। 95,000 টাকা থেকে 2,500 বিক করলে 92,500। তারপর ওই যে উত্তোলনটা যেটা ছিল, $5,000 টাকা, এটা আমরা বিক করব। এখানে হবে 87,500 টাকা। তারপর প্রত্যক্ষ খরচসমূহ একেবারে যোগ করে নিব এই জায়গায়। তো 87,500 একেবারে এই জায়গাতে নিয়ে নিলাম। প্রত্যক্ষ খরচের মধ্যে কেরিজিন আছে 4,000। ওয়াইজেস টাকার পরিমাণ ছিল 20,000। সমন্বয়ের মধ্যে বলা ছিল 1,000 টাকা পরবর্তী বছরের জন্য, অর্থাৎ অগ্রিম এটা বিক করতে হবে। তাহলে টাকা আসবে এখানে 19,000। টোটাল যোগ করে নিলে এই 19,000, 4,000, 87,500, 10,000 যোগ করলে হবে এখানে 1,10,500। নিয়ম অনুযায়ী বর্তমানে এইটা থেকে ইন্ডিং ইনভেন্টরি বিক করতে হবে। ইন্ডিং ইনভেন্টরি সমন্বয়ের মধ্যে দেওয়া ছিল 8,000 টাকা। বিক করলে কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গেলাম 1,12,500। উপরের টাকা থেকে এটা বিক করলে 1,70,000 টাকা থেকে 1,12,500 এটা বিক করা হলে বর্তমানে এখানে থাকবে 57,500। এটা হচ্ছে গ্রস প্রফিট। অপারেটিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই জায়গায় আমরা একসাথে নিয়ে আসব। চাইলে আলাদা করে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অথবা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটা লেখা যায়, আলাদা আলাদাও লেখা যায়। তো ব্যয় কী কী থাকতে পারে আমরা শুরু থেকে দেখে নিই, একেবারে প্রথম থেকে দেখতেছি। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স একটা আছে। তো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স টাকার পরিমাণ হচ্ছে 25,000। এখন এটা নিয়ে সমন্বয় কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এটা নিয়ে সমন্বয় দেখো, এই যে টাকা 2,000 ইজ ওন ফর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স রিলেটিং টু 2020। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স 2,000 টাকা বকেয়া আছে। তো বকেয়া থাকলে এই 25,000-এর সাথে আমরা যোগ করে দিব। এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে কিন্তু এটা পড়ে। যে একটা পেয়েছি ইন্স্যুরেন্স 3,000 টাকা। তো ইন্স্যুরেন্স বিমা এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে, 3,000 আমরা আনবো, এটা ব্যয়ের মধ্যে পড়ে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমরা আনবো টাকার পরিমাণ 10,000। টোটাল যেহেতু একসাথে লিখে নিছি, একসাথে ব্যয়গুলো নিয়ে আসবো। আর কি কি ব্যয় এখানে আছে? তো রেওয়া মিলের মধ্যে আমি আর কোনো ব্যয় দেখতে পাচ্ছি না। এবারে সমন্বয়গুলো দেখি। ইকুইপমেন্টের অবচয়, যেটা যন্ত্রপাতির অবচয় 4,000 টাকা। তো এটা তো ব্যয়ের মধ্যে পড়ে আনতে হবে, এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়ে। তারপর আর কি কি আছে? রেইজ দি অ্যালোয়ান্স ফর ব্যাড টেপ টু 2% অফ নেট ক্রেডিট সেলস। নেট ক্রেডিট সেলস বা নেট সেলসের উপরে 2% অনাদায়ী পাওনা এখানে ধরার জন্য বলা হয়েছে। ব্যাড টেপ অনাদায়ী পাওনা।
তো নিট ক্রেডিট সেলস বা বর্তমান অঙ্কের মধ্যে আমরা নিট সেলস যেটা পেয়েছি ওইটাই ধরে নিতে হবে নিট ক্রেডিট সেলস। ওইটার উপরে 2% ডিসকাউন্ট যেই পরিমাণ হবে সেটা অনাদায়ী পাওনা ধরতে হবে। আর অনাদায়ী পাওনা এটা ব্যয় হিসাবে দেখাতে হবে, আর এটা ব্যয়ের মধ্যে পড়ে। এই পেয়েছি আমরা একটা, তারপর আর কোনো ব্যয় নেই। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এইটা 25,000-এর সাথে বকেয়া টাকা যোগ হয়ে আসবে। ইন্স্যুরেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আসবে, ইকুইপমেন্টের অবচয় আসবে, এবং এই যে অ্যাকাউন্ট ডেপ্ট, ব্যাড ডেপ্ট কিংবা অ্যাকাউন্ট ডেপ্ট অনাদায়ী পাওনা নিট ক্রেডিট সেলসের 2% এটা আনতে হবে। এই ব্যয়গুলো এখন এখানে লিখে নিই। সেলিং এক্সপেন্স টাকার পরিমাণ ছিল 10,000 টাকা। ব্যাড ডেপ্ট এখানে দেখো নিট সেলস 1,70,000, এটাকে ধারে ধরে নেওয়া হলো। তো 1,70,000-এর 2% ক্যালকুলেটারে বাইর করে নেবেন। এটা 2% 3,400 টাকা হবে। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স টাকার পরিমাণ ছিল 25,000, এটার সাথে ডিউ ছিল 2,000, তো এটা যোগ করে 27,000 টাকা আমরা হিসাবে নিয়ে আসব। ইন্স্যুরেন্স বিমার পরিমাণ 3,000 টাকা ছিল, ডেপ্রিসিয়েশন ছিল 4,000 টাকা। এখন টোটাল টাকা যোগ করলে, এই টোটাল ব্যয়গুলো যোগ করলে 47,400 টাকা হবে। গ্রস প্রফিট 57,500 থেকে 47,400 টাকা বিক করা হলে এখানে আমরা পেয়ে যাব নেট ইনকাম 10,100 টাকা থাকে। $10,100 এটা হচ্ছে নেট ইনকাম। আচ্ছা, আমরা ইনকাম স্টেটমেন্ট এটা সমাধান করলাম। প্রিপেয়ার মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এখন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এটাও বাইর করতে হবে। এটার নিয়মটা হচ্ছে ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ হবে, ড্রয়িংটা বিগ হবে, এন্ডিং ক্যাপিটাল সহজে আমরা পেয়ে যাব। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট টেবিল এখানে অঙ্কন করা হলো। শুরুতেই ক্যাপিটাল নিয়ে আসতে হবে। আমরা দেখেন এই ক্যাপিটাল কোথায় আছে। এই যে বর্তমান অঙ্কের মধ্যে ক্যাপিটাল আছে এখানে 1,50,000। তারপরে এই যে ড্রয়িং আছে, ক্যাপিটাল আছে 10,000, ড্রয়িং 10,000, ক্যাপিটাল 1,50,000। এখন সম্পূর্ণ অঙ্ক জুড়ে আর কোনো ড্রয়িং বা উত্তোলন কি আছে, সেটা নগদ উত্তোলন কিংবা পণ্য উত্তোলন যাই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি এখানে পণ্য উত্তোলনের পরিমাণ আছে আরও 5,000। তাহলে ড্রয়িং টোটাল কত দাঁড়ালো? এই 5,000, এটা হচ্ছে পণ্য উত্তোলন, আর এই হচ্ছে ড্রয়িং 10,000, এটা হলো নগদ উত্তোলন। তো 10 আর 5 মিলিয়ে 15,000। আর ক্যাপিটাল তো 1,50,000 আছে। আর আমরা নেট ইনকাম পেয়েছি এখানে 10,100, তো এক এক করে যোগ করে দিচ্ছে। ক্যাপিটাল আছে 1,50,000 টাকা, নেট ইনকাম পেয়েছিলাম 10,100 টাকা, যোগ করলে হবে 1,60,100 টাকা। তারপর এটা থেকে ড্রয়িং বিক করতে হবে। ড্রয়িংস এরকম ছিল 10,000 যোগ 5,000, 15,000। 1,60,100 থেকে 15,000 বিক করলে 1,45,100। এটা হচ্ছে এন্ডিং ক্যাপিটাল। সকল অঙ্কের জন্য নিয়ম কিন্তু এক।
ব্যালেন্স শিট তৈরি করার জন্য টেবিলটা অঙ্কন করে নিলাম। আর ব্যালেন্স শিটে কী কী আসে এটা তোমরা জানো। সম্পদের দিকে চলতি সম্পদ কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পদ, লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটির দিকে কারেন্ট লাইবিলিটিস অথবা চলতি দায়, লং টার্ম লাইবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায়, আর ওনার সিকিউরিটি একটু আগে যেটা বাইর করেছি ওই মানটা সরাসরি বসিয়ে দিলেই হয়ে যায়। অঙ্কের মধ্যে দেখি আমরা কারেন্ট অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস কী কী আছে। একেবারে শুরু থেকে দেখি সম্পদসমূহ কী কী আছে। একেবারে শুরু থেকে তো সম্পদ এই জায়গায় দেখা যাচ্ছে আছে প্রেমিসেস টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ 20,000। ইকুইপমেন্ট আছে না, প্রিমিসেস টাকার পরিমাণ হচ্ছে 1,20,000। প্রিমিসেস হচ্ছে 1,20,000 আর ইকুইপমেন্ট যেটা এটা হচ্ছে 20,000 টাকা। তো ইকুইপমেন্ট যেটা এটার আবার অবচয় আছে। অবচয় কত আছে? 4,000 টাকা। তো সবসময় স্থায়ী সম্পদ থেকে অবচয় বিক করেই আনতে হয়, এই কথাটা মনে রেখো যে কোনো অঙ্কের জন্য। এটা আমরা পেয়েছি ফিক্সড অ্যাসেটস, দুইটাই আছে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা পরে কারেন্ট অ্যাসেটস চলতি সম্পদের মধ্যে। তারপরে ক্যাশ আছে এখানে 7,000 টাকা, এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। আর কি কি আছে? এই যে অগ্রিম প্রিপেইড ওয়াইজেস, অগ্রিম মজুরি, এটা পরবর্তী বছরের জন্য। তো এই 1,000 টাকাও কিন্তু অগ্রিম, যেহেতু অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ মানে অগ্রিম মজুরি, এটা কিন্তু সম্পদ হয়ে যাবে। সমাপনী মজুত পণ্য 8,000 টাকা আছে, দেখো সমাপনী মজুত পণ্য 8,000, এটাও চলতি সম্পদের মধ্যে পড়ে, ক্লোজিং স্টক। ক্লিয়ার? এখন দেনাদারের সাথে আরেকটা বিষয় সম্পর্কিত আছে এই জায়গায়। দেনাদার মানে কোনো একজন ব্যক্তির কাছে, ধরো আমি বাকিতে বিক্রয় করলাম, তিনি হলেন দেনাদার। নগদে বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বাকিতে বিক্রয় করলে তখন নগদ পাওয়া যায় না, কিন্তু ভবিষ্যতে নগদ আসবে। তখন যার কাছে বিক্রি করেছি তাকে দেনাদার বলা হয়। 1,00,000 টাকার বিক্রয় করেছি ধরে নাও, কোনো এক কারণে 20,000 টাকা পাবো না, কোনো এক কারণে পাবো না। তো যেটা পাবো না এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। এটার ইংরেজি নাম ব্যাড ডেপ্ট বা অ্যাকাউন্ট ডেপ্ট, অনাদায়ী পাওনা বলা হয়। তো যেটা পাবোই না এটা ব্যয়ের মধ্যে পড়ে। এখন এই অনাদায়ী পাওনা কোথায় থেকে সৃষ্টি হলো? নিশ্চয়ই দেনাদার থেকে। তো যখন আমি অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 টাকা লিখব, তখন অনাদায়ী পাওনাসমূহ বিয়োগ করতে হয়। ব্যালেন্স শিটের ক্ষেত্রে একটা এখানে আছে, দেখো অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট আছে একটা এই জায়গায় 1,500 টাকা। আর নতুন করে আরেকটা অনাদায়ী পাওনা নিট সেলসের উপরে 2% বাইর করেছিলাম 3,400 টাকা, এটা ইনকাম স্টেটমেন্টের মধ্যে। তো দুইটা পাইছে, এই 1,500 টাকা আর এইটার 3,400 টাকা, দুইটা যোগ করে আমরা দেনাদার থেকে বিক করব। শেষ। তো এই তথ্যগুলো এখন এক এক করে বসিয়ে দিব। আবারও বলছি, চলতি সম্পদ কী কী আছে, যেমন শুরুতে ক্যাশ লিখাটা ভালো, ক্যাশ লিখব। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000, তো এটার অনাদায়ী পাওনা 1,500 আর এই 5 নম্বর সমন্বয়ের আরও 3,400 যোগ করে মাইনাস করে দিব। সমাপনী মজুত পণ্য এটা চলতি সম্পদের মধ্যে পড়ে। তারপর স্থায়ী সম্পদের মধ্যে অ্যাডভান্স ওয়াইজেস যেটা বা প্রিপেড ওয়াইজেস, এটাও তো চলতি সম্পদ, পরবর্তী বছরের জন্য যে মজুরির টাকা আগে দেওয়া হয়েছে। প্রেমিসেস আর ইকুইপমেন্ট এই দুইটা স্থায়ী সম্পদ, তবে ইকুইপমেন্ট থেকে অবচয়ের 4,000 বিক করে লিখতে হবে। সবগুলো আমি এখানে আগে লিখে নেই, তারপরে তোমাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এখানে দেনাদার নিয়ে আরও একটা তথ্য আছে, এটা বুঝিয়ে বলছি। প্রথমে ক্যাশের টাকা এখানে লিখে দিলাম 7,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল টাকার পরিমাণ ছিল 15,000। তো এটার সাথে কিছু বিষয় সম্পর্কিত, যেমন একটা হচ্ছে ওনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, এই টাকা দুইটা বিক করব। তারপর আরও একটা আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, যেটা
এই মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই টাকাটা অঙ্ক অনুযায়ী আছে সেলসের মধ্যে, এটার তথ্য অনুযায়ী সেলসের মধ্যে আছে। আর বাকিতে বিক্রয়ের ফলেই কিন্তু দেনাদারের সৃষ্টি হয়। এটা যে সেলসের মধ্যে অন্তর্ভুক্ত প্রথমে ছিল না, কিন্তু এই তথ্যটা দেওয়ার কারণে জানতে পারলাম এই 5,000 টাকা অন্তর্ভুক্ত ছিল। আবার বর্তমান অঙ্কের মধ্যে আমরা কি করেছি, যে 5,000 টাকা এই যে দেনাদার, যেটা দেনাদারের উপর অনাদায়ী পাওনা নির্ণয় করতে গিয়ে নেট ক্রেডিট সেলস ধারে বিক্রয় ধরে নিয়েছিলাম ইনকাম স্টেটমেন্টের, এই যে এখানে আছে নেট সেলস 1,70,000, যেটা এটাকে ধরে নিয়েছিলাম ধারে। তো ধারে বিক্রয় মানেই তো দেনাদারের সৃষ্টি হয়। তো বর্তমান অঙ্কের মধ্যে যেহেতু আছে পণ্য উত্তোলন, এই টাকাটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত 5,000 টাকা। প্রথমে এই তথ্যটা জানা ছিল না, এখন যেহেতু জানতে পারা গেছে, তখন এই 5,000 টাকা বিক্রয় থেকে কমে গেছে, মানে দেনাদার থেকেও কমে যাবে। বিক্রয় থেকে যেহেতু কমে গেছে, দেনাদার থেকেও কমে যাবে। নিট বিক্রয়ের পরিমাণ তখন ছিল 1,70,000 টাকা। 5,000 যেহেতু কমে গেছে, কমে 1,65,000 টাকা ধরে নাও এটা হলো। আর যেহেতু এটাকে ধারে বিক্রয় ধরা হয়েছে, এই জন্য দেনাদার থেকে ওই পণ্য উত্তোলনের টাকাটা এই হিসাবে এখানে বিক করতে হবে। এইরকম উইথড্রন বাই ওনার, টাকার পরিমাণ ছিল 5,000। 5,000 বিক করলে এখানে হবে 10,000 টাকা। ওকে, তারপর এলোয়েন্স। এলোয়েন্সে 1,500 ছিল, আবার 3,400 ছিল ওনাদের এই পণ্য সঞ্চিতিসমূহ, দুইটা যোগ করলে হবে 4,900। 10,000 থেকে 4,900 বিক করলে 5,100 টাকা আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব। ক্লিয়ার? তারপরে আরও যে সম্পদসমূহ ছিল, যেমন ওয়াইজেস ছিল, আগে লিখে নেই। প্রিপেড ওয়াইজেস 1,000 টাকা পরবর্তী বছরের জন্য অগ্রিম মজুরি, আর ক্লোজিং স্টক সমাপনী মজুদ ছিল 8,000। টোটাল সম্পদ 7,000। তারপর 5,100, এই জায়গায় হবে 5,100। টোটাল যদি যোগ করে নেওয়া হয়, তখন 21,100 টাকা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। টোটাল কারেন্ট অ্যাসেটস 21,100। এবারে ফিক্সড অ্যাসেটস। প্রেমিসেস ছিল 1,20,000 টাকা। ইকুইপমেন্ট টাকার পরিমাণ ছিল 20,000। এটা থেকে অবচয় বিক করতে হয়। ডেপ্রিসিয়েশন 4,000 বিক করা হলে এখানে হবে 16,000। তো দুইটাই আছে, আর তো নাই। 1,20,000, 16,000 যোগ করলে হবে এখানে 1,36,000। এটা আমরা লিখে দিতে পারি টোটাল ফিক্সড অ্যাসেটস। তো এখানে আর আমি লিখতেছি না। 21,100 আর 1,37,000 যোগ করলে 1,57,100। টোটাল অ্যাসেটস। এখন আমাদের বিক করতে হবে লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। লাইবিলিটিস অ্যান্ড
ওনার্স ইকুইটি। তো প্রথমে কারেন্ট লাইবিলিটিস, এটা দেখি আমরা কি কি আছে। শুরু থেকে দেখো, অ্যাকাউন্টস পেবল, টাকার পরিমাণ 10,000। আর কি কি আছে, রেওয়া মিলে আর কোনো দায় নাই। এখানে এই যে 2,000 টাকা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বকেয়া আছে 2,000 টাকা, তো এই আরেকটা অ্যাকুরেট অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স নামে আরও 2,000, এই দুইটাই আছে কারেন্ট লাইবিলিটিস। দীর্ঘমেয়াদী কোনো দায়ও নেই। ওনার সিকিউরিটিও আলাদা করে বাইর করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ ওনার সিকিউরিটি আমরা অলরেডি বাইর করে নিয়েছি। এই যে ওনার সিকিউরিটি 1,45,100। দুইটা কারেন্ট লাইবিলিটি আছে। অ্যাকাউন্টস পেবল 10,000, অ্যাকুরেট অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স টাকার পরিমাণ 2,000, যোগ করলে 12,000। এবং এই জায়গাতে আমরা ওনার সিকিউরিটি নিয়ে আসবো, এইভাবে আগে লিখে দিব। ওনার সিকিউরিটি এটা আমরা লিখব ইন্ডিং ক্যাপিটাল নামে। ওনার সিকিউরিটি আমরা পেয়েছিলাম 1,45,100। কারেন্ট লাইবিলিটিস 12,000, 1,45,100 যোগ করলে 1,57,100। এটা হচ্ছে টোটাল লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এই সকল ম্যাথের সমাধান নিজেরাই খাতা কলমে করার চেষ্টা করো।